নমস্কার, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই সরাসরি অনুষ্ঠানে স্বাগত। আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিভিন্ন ইস্যুতে কথা হবে, বিশেষ করে রাজ্যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি, বামেদের সঙ্গে কংগ্রেসের অবস্থান কি হবে ভবিষ্যতে আগামী দিনে, নির্বাচন সংক্রান্ত বিষয়ে, পাশাপাশি আন্দোলন কর্মসূচি নিয়েও, এবং অবশ্যই সুদীপ বাবুদের কি বক্তব্য, কংগ্রেসের কি বক্তব্য এক দেশ এক ভোট ইস্যুতেও, সব মিলিয়ে আলোচনা হবে খোলাখুলি। এই মুহূর্তে সরাসরি আমরা পেয়ে গেছি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে। সুদীপ বাবু, অনেক অনেক স্বাগত হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। নমস্কার আপনাকে এবং আপনার মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের। প্রথমেই যেটা জানার বিষয়, গতকালকে আপনাদের একটা কর্মসূচি ছিল, রাজভবন অভিযান কর্মসূচি। সেখানে আপনার যে বক্তব্য, তাতে সরাসরি না বললেও আপনার বক্তব্যে ইঙ্গিত বা জল্পনা যেটাই বলুন, যে এ রাজ্যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ, বিশেষ করে বামেদের সাথে আপনাদের রাজনৈতিক যে মিত্রতা বা রাজনৈতিক বন্ধুত্ব বা রাজনৈতিক জোট বা আসন সমঝোতা যেটাই বলুন না কেন, যেটা রয়েছে, এটাতে একটা জল্পনার সৃষ্টি দেখা দিয়েছে। তো এটা কি ধরে নেওয়া যেতে পারে, বা এটা কি, এই প্রশ্নটা আসছে যে এ রাজ্যে আগামী দিনে বাম কংগ্রেসের এই যে জোট, এই জোটের ভবিষ্যৎ কি? প্রথমত কথা হচ্ছে, জোট হয়নি, গত নির্বাচনে আসন সমঝোতা হয়েছে, যার প্রেক্ষিতে কংগ্রেসের নির্বাচনী ইশতেহার আলাদাভাবে প্রকাশ করেছে। বামপন্থী বন্ধুরা তারা তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। কাজেই আপনাকে আমি প্রথমেই কারেক্ট করে দিচ্ছি যে জোট হয়নি, আসন সমঝোতা হয়েছিল। আগামী দিন কি হবে না হবে এই মুহূর্তে চট করে আরো 3 বছরের বেশি সময় বাকি। কোথাও ভুল ছিল, যার কারণে আপনারা এখনো পর্যন্ত দীর্ঘ বছর ক্ষমতার বাইরে যাচ্ছেন। আমি তো বলবো, আমাদের, আপনারা হয়তো জানেন না, আমাদের জোট জমানায় আমাদের প্রতি বছর বাজেট ছিল 500 কোটি টাকার বাজেট। 5 বছরে মিলে প্রায় 3,300 সামথিং করোড়, 3,300 কোটি টাকার বাজেট ছিল, যেটা বর্তমানে এক বছরে আমরা প্রায় 7,000 কোটি টাকার মতো আমরা বাজেট পেশ করছি, প্লাস সেন্ট্রাল ডাইরেক্ট স্পন্সর স্কিমের কিছু ফান্ড আসছে, বাজেটের বাইরেও হচ্ছে, যেটা বাজেটের রিফ্লেকশন আসে। কাজে আমরা ওই 500 কোটি বছরের বাজেট দিয়ে 37,500 5 বছরে আমরা চাকরি দিয়েছি, রাস্তাঘাট, পানির জল, নতুন স্কুল, কলেজ সবটাই করেছে। হ্যাঁ, কিছু কিছু ইন্ডিভিজুয়াল কিছু ঘটনা, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে কংগ্রেসের উপর ব্যাড নেম আর্ন হয়েছে, একটা বাজে বার্তা গেছে। আর আমাদের ভালো কাজগুলো আমরা প্রচারে নেইনি। এখন যেমন সামাজিক মাধ্যম প্রচার যন্ত্রটা যেরকম খুব তাগড়া, তখন ধরুন কয়েকটা হাতে গোনা কয়েকটা পত্রিকা যা লিখত, মানুষ সেটার উপর বিশ্বাস করে মানুষ একটা ওপিনিয়ন বিল্ড আপ করত। এরকম মাল্টিপল খবরের কাগজ কিংবা সামাজিক মাধ্যম তখনকার দিনে ছিল না। তো একটা জিনিস, এই যে ভাঙ্গার ট্যাক্ট্রাবর্ডার বাজানো হতো জোট জামানার কথা, আমাদের এই আসন সমঝোতার প্রেক্ষিতে সিপিএম কর্মীরা তারা বুঝেছেন কংগ্রেস নেতৃত্ব কিংবা কংগ্রেসীরা এরকম না, যেরকম ভাবে তাদেরকে পাক দেওয়া হয়েছিল সিপিএম এর নেতৃত্ব দ্বারা। লাভের লাভ এটাই হয়েছে, সিপিএম এর কর্মীরা কংগ্রেসকে সম্পর্কে যে একটা ভুল ধারণা তাদের মনে ইন্ডিউস করে দেওয়া হয়েছিল, সেই ধারণাটা পাল্টে গেছে। এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। কংগ্রেস হচ্ছে বিশাল বড় বনের একটা দল। কংগ্রেসে দেশের বিকল্প আর অন্য কোনো দল হতে পারে না। তো আগামী দিন মানুষ নির্ণয় করবে, মানুষ কংগ্রেসকে সুযোগ দেবে। এই সে নির্বাচনে তো আপনারা সাফল্য পাননি, তারপরে এই যে সময়টা কেটেছে, আগামী দিনে রণনীতি বা রণকৌশল, আন্দোলন কর্মসূচি, এগুলো নিয়ে বাম নেতৃত্বের সঙ্গে, রাজ্যের বাম নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়? অনেস্টলি স্পিকিং না, 23 শেষ, তারপর পার্লামেন্ট চট্টগ্রামে যে ওখানে আসন সম্মিলিত হয়েছে, এরপরে কোনো রকম কোনো ধরনের
ডিসকাশন, সিটিং, মিটিং কোনো কিছুই হয়, হয়তো লোকমুখী কারণ। এটা হচ্ছে বাস্তব। আমরা আমাদের শক্তি অর্জন করছি। আগামী দিন বামপন্থীদের বন্ধুদেরও স্টেটমেন্ট দেখেছি, অথবা তারাও চাইছে আলাদা লড়াই করতে, এবং এটাই হওয়া উচিত। অথবা একটা ভুল বার্তা ভোটারদের কাছে, এটা যার ফসলটা বীজ করিয়ে দিয়েছে। তো স্ট্র্যাটেজিক্যালি উই শুড ফাইট সেপারেটলি। তীব্রমাথাকে কি নিয়ে ভবিষ্যতে কোনো প্ল্যানিং বা ভবিষ্যৎ রাজনৈতিকগত দেখুন না, আগে পার্টিগুলো কত বছর থাকে, অনেক আঞ্চলিক বলিতে দেখেছি। আইপিএফটি আজকে বিজেপি থেকে কংগ্রেসের থেকে আসে, চেঞ্জ হবে। হ্যাঁ, দীর্ঘদিন লড়াই করেছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটু অস্বস্তির মধ্যে তো আমরা পড়েছিলাম, সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। আগামী দিন পরিস্থিতি থাকে না। আগামী দিন নিশ্চয়ই এ রাজ্যের মানুষ দীর্ঘদিন সিপিএমকে সুযোগ দিয়েছে, বিজেপিকেও দিয়েছে, কংগ্রেসকে একবার দেবে বলে আমাদের বিশ্বাস। গতকালকে কর্মসূচিতে বিভিন্ন ইস্যুতে আপনি রাজ্য সরকারের সমালোচনা করেছেন। তো এই বর্তমান রাজ্য সরকার দ্বিতীয় দফায় রাজ্যে বিজেপি সরকার আসার পর, প্রতিষ্ঠিত হওয়ার পর 1 বছর অতিক্রান্ত হয়ে বা দ্বিতীয় বছরের দিকে পদার্পণ করছে আগামী 2025। এই জায়গায় দাঁড়িয়ে সংক্ষেপে জানতে চাইব যে দীর্ঘ বছর ধরে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত, রাজ্য রাজনীতির একজন পোড়খাওয়া ব্যক্তিত্ব, দুটে রাজনীতিক আপনি, জাতীয় স্তরে যথেষ্ট আপনার বলা যেতে পারে রাজনৈতিক ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন। আপনি বর্তমানে যে দলের সঙ্গে দল করছেন, সেই দলেও জাতীয় পর্যায়ে আপনি একটা আসনে রয়েছেন, জায়গা পেয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান এই রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার আইপিএফটি এবং তীব্রমাথার জোটের সাথে কিভাবে দেখছেন? It is a combination of opportunity. সুযোগ সন্ধানীরা একটা জায়গায়, দুর্নীতিগ্রস্তরা একটা জায়গায় এসেছে, মানুষকে লুটে ফুটে দিচ্ছে, স্বৈরাচারীর শাসন ব্যবস্থাপনা কায়েম রয়েছে। তার জন্য তো বেরিয়ে আসা, পাওয়ারে যাওয়ার জন্য মানুষ অসাধু রাস্তা অবলম্বন করে। আর আমরা পাওয়ারে ছিলাম, পাওয়ার থেকে বেরিয়ে এসেছি। কারণ রাজনীতিটা আমি কালকেও বলেছি যে উই ওয়ান্ট টু ডু সামথিং গুড, উই হ্যাভ ড্রিম, আমরা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা বাস্তবায়িত করতে গেছিলাম, হয়নি। এই দলের মানসিকতা বেরিয়ে এসেছিল। দম বন্ধ করে একটা পরিস্থিতির মধ্যে কীভাবে থাকা যায়, যেখানে যখন আমরা দেখি যে জনসাধারণের স্বার্থে কোনো চিন্তা ভাবনা করে না, জনজাতিদের, এসসি এসটি ওবিসি সংখ্যালঘু সম্প্রদায়, তাদের কোনো উন্নয়নের কোনো কিছু মানে কম্পিটিশন লেগে রয়েছে, কে কত টাকা কামাবে, কে কত উপার্জন করতে পারবে, অসাধু রাস্তায় কাটপানি, কমিশন, বিধায়করা 10%, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি জায়গায় তারা খাওয়া বসাচ্ছে, মন্ত্রীরা হায়েস্ট অফিস, আমাদের রাজ্যের হায়েস্ট অফিসের সাথে যারা জড়িত তারা করাপশনে নিমজ্জিত। আপনি বিচার কার কাছে চাই? যখন এই রাজ্যের শাসন ব্যবস্থার হায়েস্ট অফিস যখন দুর্নীতিতে জড়িয়ে পড়ে, আপনি দুর্নীতির জন্য বিরুদ্ধে লড়াইটা কার কাছে গিয়ে নালিশ করবেন যে তুমি এটা ব্যাপারটা দেখো, কিছু একটা করো, ব্যবস্থা নাও? কিছুই তো হচ্ছে না। কাজেই বলার চলে মানুষের কপালে ছিদ্র ছিল, দুঃখ ছিল, মানুষ আমারও রয়েছে। 25 বছরের শাসন ব্যবস্থা তার বিরুদ্ধে ছটফট করছিল মানুষ, এটাকে রূপ দিতে গিয়ে আমরা গেছি, কনসিকুয়েন্স আমরা দেখেছি, যার প্রেক্ষিতে বেরিয়ে এলাম। তার জন্য বলছি মানুষ সবটাই বিচার বিবেচনার মধ্যে আনবেন এবং আগামী দিন কংগ্রেসের পাশে দাঁড়াবেন। আপনার কি মনে হয় 88 থেকে 93 রাজ্যে জোট সরকারের সময়কালটাতে, ওই সময়টাতে আপনার কি মনে হয় যদি কংগ্রেস কি কোথাও কোনো আচ্ছা, তীব্রমতা আছে, 3 বছর বাদে তীব্রমতা নাও থাকতে পারে, অন্য একটা দল হতে পারে, বিভিন্ন দল জন্ম ইতিমধ্যে হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি আদিবাসীরা, তিপ্রাসারা কংগ্রেসের যে প্রয়োজন, এখন তিপ্রাসাদের আঞ্চলিক দলগুলো তাদের কিছুই করেনি, তাদের ব্যবহৃত করেছে একটি ইউজেস ছাড়া, বাকি সব আঞ্চলিক দলগুলো ব্যবহৃত করেছে। আর যতটুকু যা পেয়েছে
এডিসি কংগ্রেসের দেন, 17 থেকে 20টা আসন কংগ্রেসের দেন, বনাধিকার আইন কংগ্রেস দেন, কাজের অধিকার কংগ্রেসের দেন, খাদ্যের অধিকার কংগ্রেসের দেন, স্বাস্থ্যের অধিকার কংগ্রেসের দেন, সব তো কংগ্রেস দিয়েছে আদিবাসীদের। কাজে আদিবাসীরা উপলব্ধি করছে এবং একটা, আমি যতটুকু বুঝি, একটা প্রো কংগ্রেস দিকে একটা ঝোঁক রয়েছে। হয়তো আগামী 5-6 মাসের মধ্যে সেটা আপনার রিফ্লেকশন আপনারা পেয়ে যাবেন। সুদীপবাবু, আপনি রাজ্য পলিটিক্সে কংগ্রেসের ফিউচার নিয়ে আশাবাদী, পজিটিভ থিঙ্কিং লাগছে, কিন্তু একটা বিষয় আপনিও নিশ্চয়ই হয়তো ভাবেন বা আপনি ভাববেন যে যেটা রাজ্য রাজনীতির অলিন্দে চর্চা রয়েছে, যে কংগ্রেসের একটা প্রধান বড় সমস্যা রাজ্য কংগ্রেসের আভ্যন্তরীণ কাজিয়া, এটাকে কাটিয়ে ওঠা আমি আগে যে কাজিয়াগুলো ছিল সংস্কৃতি, আপনি আগের মাইন্ডসেট থেকে বলছি, কোনো আমাদের মধ্যে কাজিয়া নেই। ফর দ্য ফার্স্ট টাইম কোনো ধরনের অভ্যন্তরে বা কিছু মিডিয়া গল্প বানিয়ে টানিয়ে, কিছু দু একটা সান্ধ্যপত্রিক গল্প বানিয়ে টানিয়ে কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া বানিয়ে টানিয়ে লেখালেখি করে, গল্প তৈরি করার চেষ্টা করে, খবরের মতো লিখতে চায়, কিন্তু অরিজিনাল স্পিকিং কোনো ধরনের কাজিয়া নেই। কাজিয়া যারা করতে চাইবে তারা আইসোলেটেড হবে, এবং এই ব্যাপারে এআইসিসি ভেরি ভেরি স্ট্রিক্ট। সংগঠন কতটা মজবুত হবে বলে আশা করেন, বিশেষ করে যুব নেতৃত্ব? 100%। দেখুন, আমি বলছি, আমাদের চাঙ্ক অফ দ্য আমাদের ভোটার কর্মী বিজেপিতে রয়েছে, উই আর কনস্ট্যান্ট ইন টাচ উইথ দেম। শুধু আমরা একটাই বার্তা দিয়েছি, যারা মানুষের ক্ষতি যারা করেছে বিভিন্ন কনস্টিটিউয়েন্সি, বিজেপি যারা করে, দে আর নট এট অল আওয়ার এনিমিজ, কিন্তু আমাদের ঘরের তৈরি। এদের মধ্যে এখন একটা বিশাল বড় পার্সেন্টেজ যারা বামপন্থীদের জামানায় যারা হই হট্টগোল আমাদের উপর মারধর আক্রমণ করেছে, তারা এখন মানে বিজেপি দলে গিয়ে নেতৃত্ব দিচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনার প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সি যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ওয়েরাবল সম্পর্কে জেনে যাবেন, দেখবেন একটা বিরাট পার্সেন্টেজ অফ যারা বামপন্থীরা হুলিগেন্সরা বামফ্রন্টের জামানায় যারা অত্যাচার করতো, তারা আজকে বিজেপির নেতৃত্ব। আমি বিলুনিয়া কথা দিয়ে বলি, প্রধান উপপ্রধান একটা সময় যারা মার্ডার গেলে যে তারা বলে শহীদ পরিবার, যাদেরকে শহীদ করলো বাম জামানায়, এরা তো এখন বিজেপির হিসেবে প্রধান উপপ্রধান মন্ডল, এই সমস্ত বিভিন্ন জেলার বিভিন্ন পদাধিকারী। হাউএভার হ্যাভিং সেড দ্যাট, আমরা আমাদের পরিষ্কার বলেছি কোনো বিজেপি প্রতি আমাদের কোনো এনার্জি নেই। তারাই আগে আমাদের নেতৃত্ব, আগামী দিন তারাই দেবে হয়তো। কিন্তু হ্যাঁ, যারা কংগ্রেস থেকে গেছে কিংবা সিপিএম থেকে এসছে, যদি কোনো যারা মানুষের অপকার করেছে, ক্ষতি করেছে, তাদেরকে কোনো অবস্থা আমরা আমাদের দলে দেব না। ক্লিয়ার গাইডলাইন চলে গেছে, জয়নিং হবে, কিন্তু এই দাগি এলিমেন্টসগুলোকে আমরা আমাদের দলে আমরা স্থান দেব না। এটা হচ্ছে আমাদের একদম বারংবার আমাদের পিসিসি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আমাদের এভরিবডি ইজ ওয়েলকাম, পার্টি করতেই পারে, আমার বিরুদ্ধে গালাগাল মানে রাজনৈতিক গালাগাল দিতেই পারে, এটা বলে আমাদের কোনো ম্যাটার। পার্টি ভালো পার্টি করেছে, ওয়েলকাম, হাত করবো তাদের, কিন্তু মানুষের ক্ষতি করেছে এরকম করতে আমরা বলে আমরা দেব না। আগামী দিন যাতে এই যে ঘটনাগুলো ঘটছে তার রেপ্লিকা যেন না হয়, গণতন্ত্র যেন সুপ্রতিষ্ঠিত হয়, রাজ্যের মানুষের সাথে যেন কাজ হয়, মানুষ যাতে হ্যাপি থাকতে পারে, মানুষ যাতে খুশি থাকতে পারে। দাস বাইক বাহিনী, হেলমেট বাহিনী, এই সমস্ত জিনিসগুলো যেন আর ফিরে না আসে, এই কালো অধ্যায় যেন ফিরে না আসে, সেটা আমরা সুনিশ্চিত করব। সুদীপবাবু, আপনার সাক্ষাৎকার বা আপনার ইন্টারভিউ নেওয়ার সময় ঘুরে ফিরে রাজনীতির বিষয়টাও আসে, কিন্তু এই বিষয়টাও আসে, এবং যার সম্বন্ধে আসে তার সাক্ষাৎকার নেওয়ার সময় এই বিষয়টা ওনার কাছেও আবার আপনার বিষয়টা ঘুরে ফিরে আসে। এবং রাজ্য রাজনীতিতে বলা হয় আপনার শিষ্য উনি, বর্তমানে রাজ্যের মন্ত্রী পরিবহন, পর্যটন এবং খাদ্য দপ্তরে। কিভাবে দেখছেন অরাজনৈতিক প্রশ্ন, কিরকম মন্ত্রিত্ব নিয়ে ওনার মন্ত্রিত্ব দিল? শিষ্য, ওয়ান্স এ শিষ্য ইজ অলওয়েজ এ শিষ্য। শুধু ওই না, এরকম অনেক এমএলএ কেউ মিনিস্ট্রিতে রয়েছে, আরো অন্যান্যরা যাদেরকে রাজনৈতিক পরিচয় হয়তো বা আমার মাধ্যমে তাদেরকে রাজনৈতিক আঙ্গিনে আমরা এনেছি। আই এম হ্যাপি। যে পার্টিকুলার কোয়েশ্চেনটা করছেন, বললেন হি ইজ ডুইং গুড,
ইজ ট্রাইং, অনেক প্রবলেম আছে। অ্যাকচুয়ালি বিজেপি দল ফেসিবাদী দল, গণতন্ত্র নেই, কাজে ওয়ান ম্যানস ভয়েস ইজ হার্ড, ওয়ান ম্যানস মানে ওই জায়গাতে গিয়ে অনেক মিনিস্টার আরো কিছু ভালো কাজ করতে চান, পারেন না, একটা জায়গায় আটকে যান, কারণ ওই দলের মধ্যে হয়তোবা শেষ কথায় এ রাজ্যে চিফ মিনিস্টার। মানে আপনি রাজ্য সরকারের সমালোচনা করছেন, কিন্তু এই সরকারেই মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাজে এখন খুশি। আমি যদি খুশি নাও হই, তার রুম, তার ডেভেলপমেন্ট অনেক জায়গাতে আরো অনেক ডেভেলপ করতে পারে, কিন্তু আমি এত মহান ব্যক্তিত্ব নই যে নিজের সমালোচনা নিজে করব। ওকে সমালোচনা করা মানে হচ্ছে আমি মনে করি আমি নিজেকে সমালোচনা করছি। ইট ডাজন্ট স্পিক নাইস অফ মি, বাট হি ট্রাইজ হিজ বেস্ট, জাস্টিফাইড ভাবে কাজ করার চেষ্টা করছে, এগুলো বলতে পারি। এখনো কি রাজনীতি করতে করতে, দলের কাজকর্ম করতে করতে কিভাবে দলকে শক্তিশালী করা যায় সেই জায়গাটার পাশাপাশি নেতা তৈরি করে আনার বিষয়টা নিয়েও কি প্ল্যানিং করেন? আগামী দিন নেতৃত্ব, ভালো নেতৃত্ব, যারা মানুষের মানে মানুষ কাঁদে, ওদের হৃদয়টা যারা কাঁদে, যাদের কাঁদে, তাদেরকে আমরা প্রাধান্য দেব। একটা মফস্বলতে একটা লোক আসে, হাসপাতালে কোনো সুযোগ পাচ্ছে না, যেমন তার এই কোন অবস্থা দেখে আমি আমরা যাদেরকে দেখি তাদের হৃদয়টা কাঁদে, উইল গিভ দেম লিফট। কারণ এই রাজনীতিটা হচ্ছে মানুষের জন্য করা, কিছু একটা করো, মেক পিপল হ্যাপি, মানুষকে খুশি রাখা। দেখো ভাই, মণিপুরের সাথে কোনো ডিবেট না হয়, বেকারত্ব জ্বালা নিয়ে কোনো ডিবেট যেন না হয়, এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বহু করে বেড়ে যেত সাধারণ মানুষের নাগালের বাইরে, এইগুলো নিয়ে কোনো ডিবেট না হয়। মানুষের দেশের মান সম্মান খোয়াচ্ছি আমরা, এই আদানের বিরুদ্ধে অ্যারেস্ট করেন। বাংলাদেশের মতো একটা রাজ্য কাছে আমাদের ক্ষমা চাইতে হয়। এই হিন্দু মুসলমান খোদাই একটাই, আমরা তো এতগুলো প্রজেক্ট বললাম, খাদ্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, কাজের অধিকার, বনাধিকার, তথ্য জানার অধিকার, এক এক অধিকার দিয়ে গেছি একটা। এগুলো হচ্ছে প্রকল্প। আর বিজেপি কি প্রকল্প? ভারত খোদাই প্রকল্প। সব মন্দির, সব মসজিদের নিচে মন্দির রয়েছে, লালকেল্লা খোদো, কুতুব মিনার খোদো, তাজমহল খোদো, জ্ঞানপাপি খোঁজো, কাশী খোদো, সব করে ওই যে 1991 যে আমরা প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট 1991 পার্লামেন্টে পাশ হলো, যে এক রাম মন্দির, বাবরি মসজিদ ছাড়া যে স্বাধীনতা প্রাপ্ত সময় যে যেখানে যা মন্দির মসজিদ যা রয়েছে সেগুলোর কোনো ডিস্টার্ব হবে না, সে আগে তোয়াক্কা না করে এই জিনিসগুলো ঘটছে। এবং তার জন্য এই যে খানামালি চিফ জাস্টিস বর্তমানে উনি একটা অবজারভেশন দিয়েছেন যে এই নিয়ে যেন কোনো নতুন করে মামলা, কোনো হাই প্রোফাইল যেন না হয়, কারণ এইগুলো তো ধরুন এই যে এক ব্যক্তি, এক দলীয়, এক না এক তন্ত্র বহিঃপ্রকাশ আজকে প্রভাব পড়েছে সুপ্রিম কোর্টের মধ্যে, হাইকোর্টগুলোর মধ্যে প্রভাব পড়েছে, কাজে প্রপার জাস্টিস মানুষ পাচ্ছে না। এটা হচ্ছে এক তন্ত্রের কুলক্ষণ, যে ইভেন দ্য সুপ্রিম কোর্ট, এই যে যিনি প্রাক্তন চিফ জাস্টিস ছিলেন, যা করে গেলেন, একটা চিফ জাস্টিস বলতে পারেন রাম মন্দিরকে জাজমেন্টে দেওয়ার সময় ভগবানের নামে অর্ডারটা দিয়ে দিয়েছি, রামের নামে অর্ডারটা দিয়ে দিয়েছি। অর্ডার শুড বি অন মেরিট, অর্ডার শুড নট বি আউট অফ ইমোশন। এই যখন কিংবা এই সমস্ত যখন ঘটনাগুলো ঘটে, তখন বলতে হয় যে দেশ আজকে, দেশের মানুষ আজকে খুব খুব একটা বাজে জায়গায় এসে ঠেকেছে, এর থেকে বেরিয়ে আসতে হবে। টাইম ইজ কাম। এই জিনিসগুলো যাতে আলোচিত না হয়, আপনাদের চ্যানেলগুলো, ন্যাশনাল চ্যানেলগুলোতে মানুষকে যেন বোকা বানিয়ে রাখে, মানুষ ডাইভার্ট হয়ে যায়। সবাই ताजा खबर, वहां पे एक मस्जिद के नीचे एक मूर्ति मिला, এই যদি নিউজ হয় তো স্বাভাবিকভাবে আমরা ধর্মবিরোধী লোক, মানুষ দেহাতি লোক, উই ফরগেট দ্য কনস্টিটিউশন, উই ফরগেট এভরিথিং, মানবতা টানবতা সব ভুলে গিয়ে আমরা উই গো আফটার ওই রিলিজনের নামে ভোট চাচ্ছি।
এতে মানুষ শক্তিশালী হবে। আমরা মধ্যযুগের একবিংশ শতাব্দীর ভারতবর্ষ নিয়ে যেতে চাইছেন, আর নরেন্দ্র মোদী মেডিয়েভেল চিন্তা ভাবনার মধ্যে আমাদেরকে আবদ্ধ করে রাখতে চাইছে। ফর উইথ দ্যাট কান্ট্রি উইল নেভার প্রোগ্রেস। আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে। আমাদের ফরেন পলিসি, ভারতবর্ষে বাংলাদেশ হোস্টাইল, পাকিস্তান হোস্টাইল, চায়না হোস্টাইল, আপনার মরিশাস হোস্টাইল, মায়ানমার হোস্টাইল, সব, নেপাল হোস্টাইল, শ্রীলঙ্কা হোস্টাইল, সব হোস্টাইল। হোয়াট ফরেন পলিসি? তারপরে বাংলাদেশ ইস্যুতে আমরা খুব সেন্সিটিভ হয়ে বলছি, নরেন্দ্র মোদীজি তোমার সরকার খুবই প্রধান, ওখানকার রিলিজিয়াস মাইনরিটিদের তোমরা সুরক্ষা করার জন্য বাংলাদেশ সরকার চাপ সৃষ্টি করো, ডায়লগ ওপেন করো। আমি তো বলবো মোদি ইজ ভেরি হ্যাপি, বিজেপি ভেরি হ্যাপি যে ওখানে অ্যাট্রোসিটিস হচ্ছে, মন্দির ভাঙছে, মানুষ নিপীড়িত, খুন হচ্ছে, প্রশ্নটা হচ্ছে। কারণ ওদের তো একটাই, मानने को वहां का हिंदू, हम लोग थोड़ी ना ठेका लेके रखा है, हमको तो वोट चाहिए। उनका खून खराबी, मंदिर तोड़ने का फायदा हमको यहाँ पे होगा, देश में होगा। यही तो चलছে। डोंट यू थिंक আমরা এগুলো বুঝি না? এগুলো আম জনসাধারণ কবে বুঝে ডেটের প্রসেস। অনেক অনেক ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও আপনি হেফাজত সেকুলার ন্যাশনালকে সময় দিলেন, অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি কথা বলছিলাম কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সাথে। বর্তমান রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেও এই রাজ্য সরকারই মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাজে সন্তুষ্ট সুদীপবাবু। পাশাপাশি তিনি আশাবাদী আগামী দিনে এ রাজ্যে ঘুরে দাঁড়াবে কংগ্রেস। ক্যামেরায় প্রশান্তদের সাথে অলোক চৌধুরী, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল, আগরতলা।